সরকারি তুলারাম কলেজের অর্থনীতি বিভাগের এমএসএস শিক্ষার্থীরা, আজকে তোমাদের ম্যাক্রো ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি প্রফেসর দিলরুব আহমেদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয় ও নিয়োগ সম্পর্কিত ক্লাসিক্যাল ও কেনসীয় তত্ত্ব। হ্যাঁ, তো এইখানে আমরা প্রথমে একটু ক্লাসিক্যাল তত্ত্বটা আলোচনা করব। ক্লাসিক্যাল তত্ত্বে কি বলা হয়েছে? তো প্রথমে আমরা ক্লাসিক্যাল বলতে আমরা কি বুঝি? ক্লাসিক্যাল কথাটার অর্থই হচ্ছে সনাতন বা প্রাচীন। হ্যাঁ, তো এই সনাতন বা প্রাচীন এবং অনমনীয় চিন্তাধারাকেই বোঝানো হচ্ছে ক্লাসিক্যাল বলতে। হ্যাঁ, তো অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তাধারাগুলো পাওয়া যায় তাকে কি বলা হয়? ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারা বা ক্লাসিক্যাল অর্থনীতি বলে। তাহলে আমরা কি জানলাম? যে ক্লাসিক্যাল বলতে সাধারণত সনাতন বা প্রাচীন এবং অনমনীয় চিন্তাধারাকে বোঝানো হয়, এবং কখন এটার উদ্ভব হয়েছে? অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে সমস্ত চিন্তাধারা পাওয়া যায় সেই সময়ের চিন্তাধারাকেই বলা হয় ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাধারা বা ক্লাসিক্যাল অর্থনীতি। আচ্ছা, এখন ব্যক্তিতন্ত্রবাদ, যেটাকে বলা হচ্ছে লেইজিস্ফিয়ার, ব্যক্তিতন্ত্রবাদ কাঠামোতে গড়ে ওঠা বাজার অর্থনীতির আলোকে যে বিবেচিত অর্থনৈতিক তত্ত্বকেই ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্ব বলে। কি বলছে? যে ব্যক্তিতন্ত্রবাদী কাঠামোতে যে সমস্ত ওই ব্যক্তিতন্ত্রবাদী কাঠামোতে যে বাজার অর্থনীতির যে আলোকে যে সমস্ত অর্থনীতির তত্ত্বকে বিবেচিত হয়েছে সেগুলোকেই বলা হয় হচ্ছে ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্ব। এখন এই ক্লাসিক্যাল কথাটা কে প্রথম উদ্ভব করেন? অর্থনীতিবিদ অর্থনীতিবিদ কার্ল কার্ল মার্কস প্রথম অর্থনীতিতে ক্লাসিক্যাল শব্দটা ব্যবহার করেন। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? যে যে অর্থনীতিতে অবাধ দাম ব্যবস্থা কার্যকর থাকে এবং তার অধীনে দেশের সম্পদ বা উপকরণ এমনভাবে ব্যবহৃত হয় যাতে আপনা আপনি তাদের পূর্ণ নিয়োগ ঘটে, সেই অর্থনীতিকে ক্লাসিক্যাল অর্থনীতি বলে। অর্থাৎ হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে এখানে দাম ব্যবস্থার মধ্যে কোনো হস্তক্ষেপ থাকবে না, ইন্টারফারেন্স থাকবে না, এখানে অবাধ ইচ্ছামতো দাম থাকবে, এবং তার অধীনে কি করবে? যে দেশের সমস্ত সম্পদ বা উপকরণ এগুলো এমনভাবে ব্যবহার হবে যে যাতে কি হবে? যে আপনা আপনি পূর্ণ নিয়োগ ঘটবে। হ্যাঁ, এটাই হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতির মূল বক্তব্য, যেখানে কোনো সরকারের হস্তক্ষেপ থাকবে না। ঠিক আছে, আপনা আপনি মানে চাহিদা যোগান ভারসাম্য লাভ করে দাম নির্ধারিত হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রথমে আমরা একটু দেখব যে মজুরি ও দামের নমনীয়তায় পূর্ণ নিয়োগ অর্জন। হ্যাঁ, কিভাবে পূর্ণ নিয়োগ অর্জন করা হচ্ছে? আমরা এরপরে ক্লাসিক্যাল পরে যখন কেইন্স পড়বো তখন কিন্তু আমরা দেখব যে কেইন্স আবার এটা ঠিক বিপরীত কথা বলেছেন, ক্লাসিক্যালদের সাথে মতবিরোধ আছে। সেখানে কিন্তু উনি বলেছেন যে পূর্ণ নিয়োগের আগেও কিন্তু ভারসাম্য অর্জিত হবে, সেটা দেখবো আমরা। তো এখন আমরা দেখব যে মজুরি আর দামের নমনীয়তা কি, দুইটাই ফিক্সড না, ফ্লেক্সিবল। হ্যাঁ, এর কোনো ফিক্সড না, এটা হচ্ছে পরিবর্তন হবে। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে আমরা ডায়াগ্রামে এঁকেছি, আমরা দুইটা চিত্র এঁকেছি। প্রথম উপরেরটাকে আমরা নাম্বার 2 এবং নিচেরটা নাম্বার 1। হ্যাঁ, আমরা এখানে দেখিয়েছি কি যে আমরা ভূমি অক্ষে বা এক্স অ্যাক্সিসে আমরা নিয়োগ দেখিয়েছি, এবং উপরের চিত্রে ওয়াই অ্যাক্সিসে আমরা আয় দেখিয়েছি, এবং নিচেরটাতে আমরা কি দেখিয়েছি? মজুরি দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এখন কি, যে ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদ অধ্যাপক এসি পিগুর চিন্তাধারা অনুসারে কি হয়েছে? এই যে মজুরি ও দাম, এটা কি বাড়া এবং কমা উভয় দিকেই নমনীয় হতে পারে। এটা মজুরি এবং দাম, এটা কি মূল্য, এটা বাড়তেও পারে কমতেও পারে। হ্যাঁ, সেই নমনীয়, ফ্লেক্সিবল, সেই নমনীয়তার মাধ্যমেই কি হয়? যে পূর্ণ নিয়োগ অর্জিত হয়, যে মজুরি এবং দাম স্তরের কমা বাড়ার একটা পর্যায়ে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। এটা কি মনে করেন? ক্লাসিক্যাল অর্থনীতিবিদ পিগু উনি এটা মনে করেন। হ্যাঁ, তাহলে কি, যে উনি বলছেন যে বেকারত্ব থাকলে কি হয়? আর্থিক মজুরি ও দাম
বলছে যদি সমাজে দেশে বেকারত্ব থাকে তখন কি হবে, তখন মজুরিটা কমাতে হবে, দামও কমাতে হবে। তাহলে মজুরি ও দাম যখন কমবে, আর্থিক মজুরি তখন কি হবে, উৎপাদন ব্যয়টা কমবে। মজুরি কমে গেলে তখন তো উৎপাদন ব্যয়টা কমবে। তখন কি হবে, সেই উৎপাদন ব্যয় কমলে সেই উৎপাদন থেকে যে দ্রব্য উৎপাদিত হবে তার দামও কমবে। তাহলে আর্থিক মজুরি আর দামের অনুপাত, এটাকে কি বলা হয়, W/P বলা হয়। হ্যাঁ, এটাকে W মানে মজুরিকে যদি আমি মূল্য দিয়ে গুণন করি দাম, তাহলে কি হয়, তাহলে প্রকৃত মজুরি জানা যায়, যেটাকে W হচ্ছে আমাদের ওয়েজেস মজুরি এবং P হচ্ছে প্রাইস। তাহলে এই দুটোর অনুপাত W/P, এটাকে বলা হয় হচ্ছে প্রকৃত মজুরি। আমরা নিচের 1 নম্বর চিত্রটাতে লম্ব অক্ষে যেটাকে দেখিয়েছি। তাহলে প্রকৃত মজুরি কমলে কি হবে, দেশের উৎপাদন ও নিয়োগ বাড়বে। অবশ্যই মজুরি কমলে তখন তো কি হবে, উৎপাদনও বাড়বে। যখন উৎপাদন বাড়বে তখন নিয়োগও অবশ্যই বাড়বে। হ্যাঁ, তখন কি হবে, তখন সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতা দ্বারা পূর্ণ নিয়োগ অর্জিত হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন। আচ্ছা, এখন আমরা প্রকৃত মজুরি দেখেছি, যে দেখো নিচের চিত্রে আমরা দেখলাম যে প্রকৃত মজুরি যখন কমে W0/P0 হলো, তখন আমাদের কি হলো, তখন ই বিন্দুতে কিন্তু ভারসাম্য লাভ করা হলো। হ্যাঁ, তখনই আমাদের সেটা হচ্ছে কি হলো, তখন ভারসাম্য নিয়োগ বা কাম্য নিয়োগ হলো আমাদের N0 বা N0। এখন ক্লাসিক্যাল চিন্তাধারা অনুসারে কি বলা হচ্ছে, যে চলতি মজুরিতে কাজ পেতে ইচ্ছুক সবাই কাজ পেলে সেই অবস্থাকেই বলা হয় পূর্ণ নিয়োগ। ক্লাসিক্যাল অর্থনীতিদের অনুসারে বলা হচ্ছে যে চলতি মজুরিতে কাজ পেতে ইচ্ছুক সবাই যদি কাজ পায় তাহলে সেই অবস্থাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ। হ্যাঁ, এখন W0/P0, এই যে প্রকৃত মজুরি, এখানে শ্রমিকের চাহিদা ও যোগান কি হয়েছে, সমান হয়েছে। আমরা দেখছি যে ডিমান্ড ফর লেবার এবং সাপ্লাই অফ লেবার, এই দুইটা ই বিন্দুতে সংযোগ হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কি হলো, N0 হলো পূর্ণ নিয়োগ এবং N0 নিয়োগ থেকে প্রাপ্ত উৎপাদন হলো কি, উৎপাদন হলো Y0, যা পূর্ণ নিয়োগ সম্পন্ন উৎপন্ন হিসাবে বিবেচিত। এখন আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের কি ছিল, আমাদের প্রকৃত মজুরি যখন W1/P1 ছিল, তখন আমাদের কি, তখন আমাদের চাহিদা কিন্তু আমাদের সাপ্লাইটা কিন্তু বেশি ছিল। দেখো সাপ্লাইটা উপরে বেশি ছিল, কতটুকু, আমাদের AH পরিমাণ। AH পরিমাণ আমাদের কিন্তু তখন শ্রমের যোগান বেশি ছিল। এই জন্য আমরা বলছি যে AH পরিমাণ অতিরিক্ত শ্রমের যোগান। এবং আমরা ঠিক ওইভাবেই যদি আমরা ওই নিয়োগ স্তরে যদি আমরা দেখি যে আমাদের আয় তখন কি হবে, ও Y0, এই আয় তখন আমাদের FN0 পরিমাণ হচ্ছে আমাদের, এটা হচ্ছে কাম্য আয় হবে। হ্যাঁ, এবং F বিন্দুটা হচ্ছে কাম্য উৎপাদন বিন্দু। তাহলে আমরা এখানে দুইটা চিত্রে আমরা কি বললাম, যে মজুরি এবং দামের অনমনীয়তার কারণে কি হলো, যে এখানে আমাদের পূর্ণ নিয়োগ অর্জন হলো। হ্যাঁ, মোটামুটিভাবে এটা কে বলেছে, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করব যে ক্লাসিক্যাল তত্ত্ব অনুসারে সামগ্রিক চাহিদা অ্যাগ্রিগেট ডিমান্ড এবং সামগ্রিক যোগান অ্যাগ্রিগেট সাপ্লাই রেখার দ্বারা আমরা কি দেখাবো, যে পূর্ণ নিয়োগের ভারসাম্য। আচ্ছা, এখন আমরা এক্স অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি হচ্ছে বস্তুগত উৎপাদন এবং ওয়াই অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি ব্যয় এবং উৎপাদন ব্যয়। এখন ক্লাসিক্যাল তত্ত্ব অনুসারে পূর্ণ নিয়োগের ভারসাম্য কিভাবে অর্জিত হচ্ছে সেটা আমরা দেখাবো। আচ্ছা, ক্লাসিক্যাল অর্থনীতিটা কি বলেছিলেন, বলছে যে বাজার প্রক্রিয়ার দ্বারা কি হয়, সামগ্রিক যোগান বৃদ্ধির মাধ্যমে, বাজার প্রক্রিয়ার দ্বারা সামগ্রিক যোগান বৃদ্ধির মাধ্যমে অথবা মজুরি বা ব্যয় হ্রাসের মাধ্যমে কি হয়, যে পূর্ণ নিয়োগ অর্জিত হবে। হ্যাঁ, এখন সামগ্রিক চাহিদা রেখা, এখানে আমরা দেখিয়েছি যে AD অ্যাগ্রিগেট ডিমান্ড এবং সামগ্রিক যোগান রেখা অ্যাগ্রিগেট সাপ্লাই রেখাটা আমরা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি যে এরা এখানে ই বিন্দুতে কি করেছে, ই বিন্দুতে নির্ধারিত হয়েছে। হ্যাঁ, সামগ্রিক যোগান এবং AD এবং AS রেখা, এটা কি হয়েছে, ই বিন্দুতে যে নিয়োগটা হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ই বিন্দুতে ছেদ করার পরে যে একটা নিয়োগ হয়েছে, সেই নিয়োগটা হচ্ছে OU। হ্যাঁ, OU এই পরিমাণ হচ্ছে উৎপাদন হয়েছে,
এটা ও ইউ পরিমাণ হচ্ছে বস্তুগত উৎপাদন হয়েছে। এটা কোথায় হচ্ছে? সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা ই বিন্দুতে ছেদ করায় আমরা বলতে পারছি এখানে যে এটা হচ্ছে ও ইউ পরিমাণ বস্তুগত উৎপাদন হয়েছে। এখন ধরা যাক, হ্যাঁ, ধরা যাক, মনে করি যে স্বল্পকালে দেশে কি হয়েছে যে ও ইউ এই উৎপাদন স্তরে পূর্ণ নিয়োগ অর্জিত হয়নি। এটা আমরা ধরলাম যে এখানে আমাদের ই বিন্দুতে ও ইউ পরিমাণ যে উৎপাদন হয়েছে এখানে আমাদের পূর্ণ নিয়োগ অর্জিত হয়নি। কিন্তু সামগ্রিক যোগান যদি বাড়ে, সামগ্রিক যোগান বাড়ানো হলে তাহলে কি হবে? তখন কিন্তু এ রেখা স্থানান্তরিত হয়ে আমাদের কি হলো? AS1 হলো। হ্যাঁ, আমরা আর একটা নতুন রেখা সামগ্রিক যোগান বাড়ানোর জন্য আমরা ডান দিকে স্থানান্তর করে নতুন একটা রেখা আঁকলাম হচ্ছে AS1। হ্যাঁ, এখন AD আর AS1 এটা কি হলো? এটা এফ বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। তাহলে এখানে এই এফ বিন্দুতে আমরা ধরছি যে এফ বিন্দুতেই হচ্ছে পূর্ণ নিয়োগজনিত উৎপাদন হয়েছে। তার মানে ও এফ পরিমাণ হচ্ছে এটা হচ্ছে সের বিধি অনুসারে বা পিগুর মজুরি রাজনীতির মাধ্যমে কি বলছে যে এই সামগ্রিক যোগানটা বৃদ্ধি হয়েছে এবং পূর্ণ নিয়োগজনিত উৎপাদন হয়েছে ও এফ পরিমাণ। আচ্ছা, এখন ক্লাসিক্যাল তত্ত্ব অনুসারে দেশে কি হয়? যে দেশে যদি বাণিজ্য চক্রর নিম্নমুখী প্রবণতা থাকে তাহলে কি হবে? তখন কিন্তু সাময়িক বেকারত্ব থাকতে পারে। এটা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন। তবে মজুরির হার কমিয়ে, যেটা আমরা আগের চিত্রে দেখেছিলাম যে মজুরির হার কমিয়ে কি করা হয়? সামগ্রিক যোগান বৃদ্ধি করা সম্ভব হয়। হ্যাঁ, তখন কিন্তু আমাদের কি হচ্ছে যে ও এফতে আপনা আপনি অর্থনীতি পূর্ণ নিয়োগ ক্ষেত্রে পৌঁছাতে সক্ষম হবে। আর সেই ভারসাম্যটাই হবে স্থিতিশীল ভারসাম্য। তাহলে আমরা এখানে দেখলাম যে কি, যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে এনারা কিন্তু বলছে যে সামগ্রিক যোগান যদি বাড়ানো যায় তখন কিন্তু আপনা আপনি কি হয়? যে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হবে, তখন কিন্তু আর বেকারত্ব থাকবে না। এখন এইটার এরপরে আমরা এখন দেখব কি যে এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের যে এই পূর্ণ নিয়োগের সাথে কিন্তু এই আপনা আপনি পূর্ণ নিয়োগ অর্জিত হবে, এটার সাথে কোনো বেকারত্ব থাকবে না। এটার সাথে কেইনসীয় অর্থনীতিবিদ বা কেইনসের মতানুসারী যারা বা কেইনস এটাকে মেনে নেননি। তাহলে আমরা এখন আলোচনা করব যে কেইনসের আয়োগ নিয়োগ তত্ত্বে কেইনসের যে ভারসাম্য হয় সেটাই আমরা এখন আলোচনা করব। ক্লাসিক্যাল মতানুসারে আমরা পূর্ণ নিয়োগ অর্জন হয় সেটা আমরা দেখেছিলাম যে পূর্ণ নিয়োগ অবস্থায় ভারসাম্য অর্জিত হয়। কিন্তু এখন আমরা কেইনসীয় চিন্তাধারার দেখব যে অপূর্ণ নিয়োগেও ভারসাম্য অর্জিত হয়। এখন পূর্ণ নিয়োগটা কি? ফুল এমপ্লয়মেন্ট। আমরা জানি একটা নির্দিষ্ট সময়ে চলতি মজুরিতে সাময়িক বেকারত্ব, স্বেচ্ছাকৃত বেকারত্ব ছাড়া কর্মে যে ইচ্ছুক এবং কর্মের সমর্থক ব্যক্তিদের সবাই যদি নিয়োগ পায় তাহলে সেই অবস্থাকে পূর্ণ নিয়োগ বলে। হ্যাঁ, আচ্ছা, সাময়িকভাবে কিন্তু কিছু বেকারত্ব থাকবে, যেমন সংঘাতমূলক বেকারত্ব। হ্যাঁ, সেই বেকারত্ব থাকলেও কিন্তু সেই অবস্থাকেও কিন্তু পূর্ণ নিয়োগ বলা হবে। এখন কারণ হচ্ছে কি যে সংঘাতমূলক যে বেকারত্বটা সেটা সেটা কাকে বলছে? সেটা হচ্ছে যে সংঘাতমূলক বেকারত্ব যেটাকে বলে হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এখন সংঘাতমূলক বেকারত্বটা হচ্ছে যে শ্রমের যে চাহিদাও থাকে যোগানও থাকে, এর মধ্যে যখন কোনো একটা সামঞ্জস্যহীনতা দেখা দেয় তখন কিন্তু কি হয়? তখন যে সাময়িকভাবে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব। এখন সংঘাতমূলক বেকারত্ব হচ্ছে এক ধরনের কি ইচ্ছাকৃত বেকারত্ব। সেটা হচ্ছে কি যেটা শ্রম বাজার সম্পর্কে অনেক সময় সম্পূর্ণ তথ্য জানা থাকে না বা সঠিক তথ্য না না জানার কারণে এই ধরনের বেকারত্বের উদ্ভব হয়। আচ্ছা, এখন হচ্ছে যে যদি কোনো ফার্ম, হ্যাঁ, তার যদি কোনো ফার্ম যে যোগানকৃত শ্রমিকের যে দক্ষতা, যোগ্যতা এগুলো সম্পর্কে যদি না জানে, হ্যাঁ, অথবা এবং শ্রমিকরা যদি শ্রমের চাহিদা বা চাকরির
শূন্য পদের ধরন সম্পর্কে না জানে, তাহলে কিন্তু উভয়ের মধ্যে একটা সমন্বয়হীনতার সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, যে এখানে শ্রমিকও জানছে না যে শূন্য পদের ধরনটা সম্পর্কে শ্রমিকও জানছে না, আবার যে শ্রমিক নিয়োগ করবে সেও জানছে না যে এই শ্রমিকের দক্ষতাটা বা যোগ্যতাটা কেমন। হ্যাঁ, এই যে দুইজনের দুইটি উপাদানের মধ্যে যখন মানে সমস্যা হয়, শ্রমের চাহিদা এবং যোগান মধ্যে যখন একটা সমস্যার সৃষ্টি হয়, তখনই কি হয় যে তখন হয় সেই শ্রম বাজার থেকে ফার্মদেরকে একটা মানে যোগ্য বা সঠিক শ্রমিক খুঁজে বের করতে সময় লাগে। এই সময়টুকু যে শ্রমিক বেকার থাকে সেটাকেই বলা হচ্ছে সংঘাতমূলক বেকারত্ব। হ্যাঁ, তাহলে কি একে আমরা এই যে শ্রমিক যখন তার কাজ সম্পর্কে বা তার পদ সম্পর্কে জানতে পারছে না, এবং ফার্মও যখন সঠিক বা দক্ষ শ্রমিককে খুঁজে পাচ্ছে না, এই সময় যে শ্রমিক বেকার থাকে এই সময়টাকে বলা হচ্ছে সংঘাতজনিত বা অনুসন্ধানমূলক বেকারত্ব বলে। এই সময় যে শ্রমিকরা বেকার থাকে এই এই সময়ের শ্রমিকদেরকে বলা হচ্ছে সংঘাতজনিত বা অনুসন্ধানমূলক বেকারত্ব। তাহলে যে শ্রমের যে গতিশীলতা, তারপরে মানে শ্রমের গতিশীলতার অভাব, তারপরে কাঁচামালের অভাব, তারপরে যন্ত্রপাতির অভাব, হ্যাঁ, নিয়োগ সম্পর্কিত তথ্যের অভাব ইত্যাদির কারণে কি হয় যে এই ধরনের সংঘাতমূলক বেকারত্বটা দেখা দেয়। হ্যাঁ, একটা অর্থনীতিতে সবসময় এই ধরনের বেকারত্ব কিন্তু বিরাজ করে। কাজেই এই সংঘাতমূলক বেকারত্বকে মেনে নিয়েই বাকি ব্যক্তিদের সবাই যদি নিয়োগ পায় তাহলে তাকেই পূর্ণ নিয়োগ বলা হচ্ছে। তাহলে একটা দেশে বা সমাজে যে এই সংঘাতমূলক বেকারত্ব থাকলে সেটাকে স্বাভাবিক পর্যায়ে বা অন্য লোকরা বেকারত্বকে মেনে নিয়ে বাকি লোকরা যদি কর্মে নিয়োজিত থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু স্বাভাবিক অবস্থায় বলা হচ্ছে। সেই বেকারটাকে মেনে নিয়ে সেই অবস্থাকে কিন্তু পূর্ণ নিয়োগ বলে। আচ্ছা, 80-র দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে যে স্বাভাবিক বেকারত্বের হার 5 থেকে 6% পর্যন্ত ছিল। মানে কেন বলা হচ্ছে যে ওই সময় যে আমরা প্রত্যাশিত বা সম্ভাবনাময় যে উৎপাদন অর্জিত হয়, তখনও কিন্তু এই 5 থেকে 6% লোক বেকার ছিল, কিন্তু তখন কিন্তু প্রত্যাশিত উৎপাদন অর্জিত হয়ে গিয়েছে বা সম্ভাবনাময় উৎপাদন অর্জিত হয়ে গেছে। কাজে এই বেকারত্ব তখন কিন্তু গণনার বাইরে, মানে এই বেকারত্বকে তখন ইগনোর করা হয়েছে, কাজে ওটাকে পূর্ণ নিয়োগ অবস্থায় বলা হয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে পূর্ণ নিয়োগ অবস্থা ছিল বলেই ধরা হয়। কাজে আমরা বলতে পারি যে শ্রম শক্তির 5 থেকে 6% বেকার থাকলেও কিন্তু ওই অবস্থাকে পূর্ণ নিয়োগ বলা হয়। এখন আমরা দেখব যে আমরা কি অপূর্ণ নিয়োগের ভারসাম্য। হ্যাঁ, এখন যে অবস্থায় প্রচলিত মজুরিতে কিছু শ্রমিক নিয়োগ লাভ করতে পারে না তাকে আমরা কি বলি? অপূর্ণ নিয়োগ অবস্থা বলা হয়। যে যখন প্রচলিত মজুরিতে কিছু শ্রমিক নিয়োগ লাভ করতে পারে না তখন তাকে বলা হচ্ছে অপূর্ণ নিয়োগ অবস্থা। কোনো সমাজের বেকারত্বের মাত্রা যখন কি থাকে যে স্বাভাবিক বেকারত্বের মাত্রা থেকে অতিক্রম করে, হ্যাঁ, বেশি থাকে, তখনই হচ্ছে অপূর্ণ নিয়োগ অবস্থা। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে তারা কিন্তু সে সমস্ত দেশে অপূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করছে। কারণ এসব দেশে কি হচ্ছে যে স্বাভাবিক বেকারত্বের হারের চেয়ে প্রকৃত বেকারত্বের হার অনেক বেশি থাকে। মানে 5-6%, 10%, এইটাকে যদি আমরা স্বাভাবিক বেকারত্ব ধরি, এর চেয়ে অনেক বেশি বেকারত্ব থাকে। এই জন্য তখন সেই অবস্থাটাকে বলা হয় হচ্ছে অপূর্ণ নিয়োগ অবস্থা। কেইনসের মতে দেশের আয়, উৎপাদন, নিয়োগ এগুলো নির্ভর করে কিসের উপরে? কার্যকর চাহিদার উপরে। এখন কার্যকর চাহিদা কাকে বলা হচ্ছে? ইফেক্টিভ ডিমান্ড, যেটা যে যখন কোনো নির্দিষ্ট সময়ে যখন সমাজে প্রকৃত ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টিকেই বলা হয় হচ্ছে কার্যকরী চাহিদা। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে সমাজের প্রকৃত ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হলো কার্যকরী চাহিদা। অর্থাৎ সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সংযোগের স্থলে কি হয়? কার্যকরী চাহিদা নির্ধারিত হয়। এখন হচ্ছে কি যে এই সামগ্রিক চাহিদা যেটাকে আমরা বলি অ্যাগ্রিগেট ডিমান্ড। হ্যাঁ, সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা, অ্যাগ্রিগেট সাপ্লাই রেখার ছেদক বিন্দুতে কি হয়?
কার্যকরী চাহিদা নির্ধারিত হয়। কার্যকরী চাহিদা তত্ত্ব অনুযায়ী কী হয়, যে সমাজের মোট নিয়োগ বা কর্মসংস্থান নির্ভর করে মোট চাহিদার উপর, এবং মোট চাহিদার যদি ঘাটতি হয় তখন কি হবে, তখন হচ্ছে বেকারত্ব দেখা দেয়। অর্থাৎ কি হচ্ছে, যে অর্থাৎ নিয়োগ বাড়লে আয় বাড়ে, এবং আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, কিন্তু আয়ের সমপরিমাণে কিন্তু ভোগ ব্যয় বাড়ে না। যতটুকু আয় হয় তার পুরোটাকে কিন্তু মানুষ ভোগে ব্যয় করে না। আয় আর যে ভোগ ব্যয়ের মধ্যে যে ব্যবধান, সেটা যদি সেই ব্যবধান যেটুকু পরিমাণ ব্যবধান থাকে সেই সমপরিমাণে যদি বিনিয়োগ বাড়ানো হয়, তাহলেই কি হবে, তাহলেই নিয়োগ বাড়বে। মনে করো ভোগ হচ্ছে, যদি 100 কোটি টাকা যদি আয় যদি 100 কোটি টাকা হয়, এবং ভোগ ব্যয় যদি 90 কোটি টাকা ব্যয় হয়, তাহলে কি হচ্ছে, এই যে 10 কোটি টাকা কি থাকলো, এই দুইটার পার্থক্য। এই 10 কোটি টাকায় যদি বিনিয়োগ করা হয় তাহলে কি হবে, তখন কিন্তু নিয়োগ বাড়বে। কেইন্সের যুক্তি দেখান কি, যে সরকারি হস্তক্ষেপ বা সরকারি ব্যয় ছাড়া অর্থনীতিতে সঞ্চয়ের সমপরিমাণ বিনিয়োগ বৃদ্ধি করা যায় না। এখানে বলা হচ্ছে যে এখানে অবশ্যই মানে কি বলা হচ্ছে, যে আয় এবং ভোগ ব্যয়ের যে পার্থক্যটা, সেটা কিন্তু যদি সরকারি হস্তক্ষেপ না থাকে তাহলে কিন্তু সেই সমপরিমাণে বিনিয়োগ বৃদ্ধি করা যায় না। অর্থাৎ ব্যক্তিতন্ত্রবাদ, যেটাকে বলা হচ্ছে লেইজেসফেয়ার, সেটা অর্থনীতিতে কি হয়, যে প্রকৃত আয়ের সমপরিমাণ সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় না। অর্থনীতিতে এই লেইজেসফেয়ারের কারণে যে পরিমাণ প্রকৃত আয়ের যে পরিমাণ সামগ্রিক চাহিদা, সেই পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা কি কার্যকর চাহিদাটা কি সেটা আমরা জানলাম। এখন কেইন্স কি বলেছে, কেইন্স বলেছে যে কার্যকর চাহিদার উপর মানে কেইন্স বলছে যে দেশের আয়, উৎপাদন, নিয়োগ এগুলো নির্ভর করে কার্যকর চাহিদার উপর, ইফেক্টিভ ডিমান্ডের উপর। এখন কেইন্স কি মনে করেন, যে মোট যোগান যদি পূর্ণ নিয়োগের পর্যায়ে থাকে, কিন্তু মোট চাহিদা যদি তার তুলনায় কম হয়, তাহলে কিন্তু কি হবে, বেকারত্ব দেখা যাবে। মানে যোগানটা ঠিকই পূর্ণ নিয়োগ অবস্থায় রয়েছে, কিন্তু যদি চাহিদা সেই পরিমাণ না থাকে, তাহলে কিন্তু কি হবে, তখন চাহিদা যদি তার চেয়ে কম থাকে, তাহলে সেটা বেকার দেখা দেবে, আমরা যেটা ডায়াগ্রামে দেখাবো। এখন ব্যক্তিগত বিনিয়োগ সেটা কিন্তু সেই ব্যক্তিগত বিনিয়োগের প্রত্যাশা কমে গেলে তখন কি হবে, মোট চাহিদার অভাব ঘটবে অবশ্যই। ফলে অর্থবাজারে কি হবে, তারল্যফাত, এটাও আমরা পরে আলোচনা করব, লিকুইডিটি ট্র্যাপ, এটা দেখা দেবে। সেক্ষেত্রে কি হবে, অপূর্ণ নিয়োগেই কিন্তু ভারসাম্য দেখা দেবে। মানে পূর্ণ নিয়োগ অবস্থা, যেটা আমরা ক্লাসিক্যাল অর্থনীতিতে আলোচনায় দেখেছি, যে পূর্ণ নিয়োগে ভারসাম্য অর্জিত হয়, কিন্তু আমরা কেইন্সের এই আলোচনা দেখব যে অপূর্ণ নিয়োগ অবস্থায় কিন্তু ভারসাম্য অর্জিত হয়। কেইন্স আয়, উৎপাদন এবং নিয়োগ তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে কি, কেইন্সের যে এই যে আমরা আয় নিয়োগ সম্পর্কিত তত্ত্ব আমরা জানছি, এটার মেইন জিনিসটাই হচ্ছে কি হয়, যে অপূর্ণ নিয়োগে ভারসাম্য হবে। এটাই হচ্ছে কেইন্সের আয়, উৎপাদন ও নিয়োগ তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, বাজারে যদি অপূর্ণ প্রতিযোগিতা থাকে, তাহলেই তখন কি হবে, শ্রমের অপূর্ণ নিয়োগ সৃষ্টি হতে পারে। তাহলে অপূর্ণ নিয়োগটা কখন হয়, যখন বাজারে অপূর্ণ প্রতিযোগিতা থাকে। এখানে কিন্তু আর্থিক মজুরি, সেটা হচ্ছে ভারসাম্য মজুরি অপেক্ষা বেশি স্তরে নির্ধারিত হয়। তাহলে কি বলা হচ্ছে, যে আর্থিক মজুরিটা তখন কি ভারসাম্য যে স্তরেও তো একটা মজুরি থাকে, সেই মজুরির চেয়ে আর্থিক মজুরিটা তখন বেশি হয়। আচ্ছা, অনেক সময় এটা কেন হয়, এটা হয় এই কারণেই, যে অনেক সময় শ্রমিক সঙ্গে চাপে নিয়োগকারীরা কী করে, এই মানে স্বল্পকালীন সময়ে এই মজুরি বৃদ্ধি করতে তারা বাধ্য হয়, বেশি মজুরি দিতে তখন তারা বাধ্য হয়। আবার যখন দ্রব্যবাজারে সামগ্রিক চাহিদা কমে যায়, দ্রব্যবাজার যখন সামগ্রিক কম থাকে, তখন কিন্তু মূল্য তখন যেটুকু হওয়ার কথা তার চেয়েও কম থাকে। সেক্ষেত্রেও কি হয়, সেক্ষেত্রেও প্রকৃত মজুরি বেশি হয়। ঠিক আছে, তাহলে কি হয়, যে ফলে তখন কি হয়, তখন শ্রমের চাহিদা কমে, কিন্তু শ্রমের যোগানটা ঠিকই বেড়ে যায়, অর্থাৎ কাজ করতে আগ্রহী লোকের সংখ্যা বাড়বে। ফলে এই মজুরিতে তখন কি হবে, অপূর্ণ নিয়োগ দেখা দিতে পারে। এটা আমরা মানে কেইন্সের আলোচনা থেকে আমরা এটা জানলাম।
আচ্ছা, তাহলে আমরা কি আরও কি জেনেছি যে যে যখন সমাজে প্রত্যাশিত বা সম্ভাব্য ব্যয় যখন কি হয়, যখন সামগ্রিক চাহিদা এবং প্রকৃতপক্ষে পণ্য সেবার উপর যে ব্যয় নির্ভর করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে কার্যকরী চাহিদা। আচ্ছা, এটা আমরা জেনেছি। এখন সামগ্রিক চাহিদা স্বল্পতার কারণে সমাজে কি হয়, যে কার্যকরী চাহিদা ঘাটতি দেখা দেয়। যে যেটা অর্থনীতিতে কি হয়, মন্দা বা বেকারত্ব ডেকে আনে। কারণ চাহিদা না থাকলে তো তখন কি হবে, চাহিদাটা তো একটা ইম্পর্টেন্ট, এবং চাহিদাটা কখন সৃষ্টি হবে, যখন মানুষে উৎপাদন হবে, যখন বিনিয়োগ বেশি হবে, উৎপাদন হবে, নিয়োগ বাড়বে। হ্যাঁ, নিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে, মানুষের আয় বাড়বে, তখন কি হবে, তখন চাহিদা বাড়বে, তখন যেটাকে বলা হচ্ছে অর্থনীতিতে তেজি ভাব। কিন্তু যখন কার্যকর চাহিদা, সামগ্রিক চাহিদা যখন কমে যাবে, তখন কি হবে, কার্যকরী চাহিদারও ঘাটতি দেখা দেবে, তখন অর্থনীতিতে মন্দা বা বেকারত্ব দেখা যাবে। এ অবস্থায় অর্থনীতিতে কি হবে, অর্থনীতি পূর্ণ নিয়োগের নিচে, অর্থাৎ অপূর্ণ নিয়োগেই তখন ভারসাম্য অর্জিত হয়। হ্যাঁ, পূর্ণ নিয়োগ অর্জনের পূর্বেই তখন যে অর্জিত ভারসাম্য হয় তাকে বলা হয় কি, অপূর্ণ নিয়োগ ভারসাম্য বলে। হ্যাঁ, এটাই হচ্ছে কেইন্সের আয় আর নিয়োগ তত্ত্বকে, এই জন্য কেইন্সের আয় ও নিয়োগ তত্ত্বকে অপূর্ণ নিয়োগ তত্ত্ব বলা হয়। হ্যাঁ, অপূর্ণ নিয়োগ তত্ত্ব কাকে বলে, কেইন্সের আয় ও নিয়োগ তত্ত্বকে। এখন যে এই যে সামগ্রিক চাহিদা, এটার সামগ্রিক চাহিদার উপাদান কি, দুইটা প্রধান উপাদান। সেই প্রধান উপাদানটা হচ্ছে কি, যে সামগ্রিক চাহিদাটা কিসের জন্য করে, মানুষ চাহিদা কিসের জন্য করে, ভোগ ব্যয়ের জন্য করে এবং বিনিয়োগ ব্যয়ের জন্য করে। ভোগ ব্যয় হচ্ছে কি, মানুষের হচ্ছে যেটাকে বলা হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার, আর বিনিয়োগ ব্যয় হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে মানুষের কেন সামগ্রিক চাহিদার দুটো প্রধান উপাদানই হচ্ছে কি, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়। আচ্ছা, মানুষ যা আয় করে, আমরা তা বলেছি, তার সবটাই কিন্তু মানুষ ভোগের জন্য ব্যয় করে না, কিছুটা কি করে, কিছুটা সঞ্চয় করে। ফলে কি হয়, বাজারে তখন সামগ্রিক চাহিদা কিন্তু তখন কমে যায়। কারণ যেহেতু মানুষ সব যখন ভোগ করবে না, সব যেটুকু আয় করে তার যদি সবটা ভোগ করে, তাহলে তো বাজারে চাহিদা বেশি থাকবে। কিন্তু সবটা ভোগ না করে যখন কিছু সঞ্চয় করবে, তখন তো চাহিদা কিছুটা কমে যাবে। পুরোটাই তো আর সে যা আয় করছে পুরোটাই তো চাহিদা করবে না। তখন কি হয়, যে বাজারে তখন এই সামগ্রিক চাহিদা তখন কমে যায় বা স্বল্প দেয়। এই স্বল্প মেয়াদে মানুষের যে ভোগ প্রবণতা, স্বল্পকালীন সময় মানুষের এই ভোগ প্রবণতা তখন স্থির থাকে। হ্যাঁ, তো সমাজে তখন কি হয়, যে সম্পূর্ণ সঞ্চয় বিনিয়োগে রূপান্তর করলে তখন আবার সামগ্রিক চাহিদা স্বল্পতা ও কার্যকরী চাহিদার ঘাটতি তখন দূর করা যায়। তাহলে কি বলা হচ্ছে, যে স্বল্পকালীন সময়ে কি হয়, যে মানুষের যে ভোগ প্রবণতা এটা স্থির থাকে, কাজেই সমাজে যখন সম্পূর্ণ সঞ্চয় যখন বিনিয়োগে রূপান্তরিত করা যাবে, তখনই সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এবং কার্যকরী চাহিদার ঘাটতিতে তখন দূর হবে। আচ্ছা, কেইন্সের মতে কি বলছে, কেইন্স কি বলছেন, কেইন্স বলছেন যে সমাজের সম্পূর্ণ সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয় না, ফলে কি হয়, ফলে পূর্ণ নিয়োগ স্তরে সমাজে ভারসাম্য অর্জিত হয় না, ফলে বেকারত্ব দেখা দেয়। আবার উনি আরেকটা বলছে যে বিনিয়োগ নির্ভর করে কি, বিনিয়োগ নির্ভর করে সুদের হার, রেট অফ ইন্টারেস্টের উপরে এবং মূলধনের প্রান্তিক দক্ষতার উপরে, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, এটার উপরে কি হয়, মূলধনের প্রান্তিক দক্ষতাটা নির্ভর করে। এখন মূলধনের প্রান্তিক দক্ষতাটা হচ্ছে কি, যে বিনিয়োগ থেকে ভবিষ্যতে প্রাপ্ত যে সম্ভাব্য আয়কে বলা হয় মূলধনের প্রান্তিক দক্ষতা। প্রান্তিক দক্ষতাটা কি, যে ভবিষ্যতে ভবিষ্যতে বিনিয়োগ থেকে যে যে সম্ভাব্য আয় পাওয়া যাবে, সেটাকেই বলা হয় হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। তাহলে কি, যে কেইন্স যুক্তি দেখান যে সুদের হারের সাথে যে বিনিয়োগের সম্পর্ক অস্থিতিস্থাপক। হ্যাঁ, উনি বলছেন যে সুদের হার কমলেও কিন্তু বিনিয়োগ সেইভাবে আশানুরূপ বৃদ্ধি পায় না। সাধারণত আমরা নর্মাল সেন্সে জানি যে সুদের হার কমলে তখন মানুষ কি করবে, বেশি বেশি ঋণ নেবে, তখন ঋণ নিলে তখন বেশি বেশি বিনিয়োগ করবে। কিন্তু উনি বলছেন যে না, উনি যুক্তি দেখিয়েছেন যে না, সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা অস্থিতিস্থাপক, মানে সুদের হার কমলেও যে বিনিয়োগ যে অনেক বেশি বৃদ্ধি পাবে তা কিন্তু না। আবার অর্থবাজারে তারল্য ফাঁদের কথা, উনি লিকুইডিটি ট্র্যাপের কথা বলেছেন, যে এটার কারণেও সুদের হার এটা আমরা পরে আলোচনা করব, নিম্নতম পর্যায়ের পর আর কমাতে পারে না, মানে সুদের হার একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আর কমবে না। ঠিক আছে। আচ্ছা, সুদের হার যখন স্থির থাকবে তখন বিনিয়োগ আর কি হবে,
কর্মসংস্থান নির্ভর করে কিসের উপরে? মূলধনের প্রান্তিক দক্ষতার উপর। অর্থাৎ কি মূলধনের প্রান্তিক দক্ষতাটা আমরা কি জিনিস মানে প্রত্যাশিত আয় হারের উপরে। এটার উপরে। এখন হচ্ছে আমরা আমরা জানবো যে কেইন্স কি, যে কেইন্স যুক্তি দেখান কি উনি, ওই যে যেটা লেজিসফেয়ার ইকোনমি মানে ব্যক্তিতন্ত্রবাদ অর্থনীতিতে বিশেষ করে মন্দাকালীন সময়ে প্রত্যাশিত যে আয় হার সেটা কি হয়? মূলধনের প্রান্তিক দক্ষতা খুবই কম থাকে। মানে বলছে যে যখন লেজিসফেয়ার ইকোনমি, যখন ওই যে ক্লাসিক্যাল অর্থনীতির জন্য ব্যক্তিতন্ত্রবাদ অর্থনীতি, তখন কিন্তু মন্দাকালীন সময়ে কি হয়? প্রত্যাশিত আয় হার বা যেটাকে বলা হয় মূলধনের প্রান্তিক দক্ষতা, এটা খুবই কম থাকে। হ্যাঁ, তাই তখন কি হয়? বিনিয়োগে মানুষ নিরুৎসাহিত হয়। এই অবস্থায় সমাজে সামগ্রিক চাহিদার যে স্বল্পতা দেখা দেয় এবং কার্যকরী চাহিদার যে ঘাটতি দেখা দেয়, ফলে কি হয়? অর্থনীতিতে বেকারত্ব তথা অপূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হয়। এখন মূলধনের প্রান্তিক দক্ষতা, এটা আবার কিসের উপর নির্ভর করে? মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ভর করে মূলধনের যোগান দাম, সাপ্লাই প্রাইস অফ ক্যাপিটাল, এবং মূলধনের চাহিদা দাম, ডিমান্ড প্রাইস অফ ক্যাপিটাল বা সম্ভাব্য আয়, যেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। হ্যাঁ, এখন কেইন্সের মতে স্বল্প মেয়াদে কি হয়? স্বল্প মেয়াদে মূলধনের যোগান দাম স্থির থাকে। হ্যাঁ, তাই তখন মূলধনের প্রান্তিক দক্ষতা তথা বিনিয়োগ কর্মসংস্থান তখন নির্ভর করে কিসের উপরে? মূলধনের চাহিদা দাম তথা বিনিয়োগ থেকে প্রাপ্ত সম্ভাব্য আয়ের উপর। এই সম্ভাব্য আয়ের প্রত্যাশা মন্দাকালীন সময়ে সমাজে খুব কম হয় বলে মূলধনের প্রান্তিক দক্ষতা তখন হ্রাস পায়। মানে মূলধনের প্রান্তিক দক্ষতা মানে বিনিয়োগ থেকে যে আয় প্রত্যাশা করা হয়। হ্যাঁ, এখন যখন বিনিয়োগ হ্রাস পায় তখন কি হয়? তখন অবশ্যম্ভাবীভাবে বেকারত্ব দেখা দেয়। ফলে কি হয়? অর্থনীতিতে অপূর্ণ নিয়োগে ভারসাম্য দেখা দেয়। এখন এইটাই আমরা ডায়াগ্রামে দেখিয়েছি যে এখানে আমরা এক্স অ্যাক্সিসে এক্স অক্ষে আমরা দেখিয়েছি আয়, উৎপাদন, নিয়োগ, এবং ওয়াই অক্ষে আমরা দেখেছি সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। এখন সম্ভাব্য আয় বা মূলধনের প্রান্তিক দক্ষতা কম হলে কি হয়? বিনিয়োগ কম হয়। আবার বিনিয়োগ কম হলে কি হয়? তখন সামগ্রিক চাহিদা ও কার্যকরী চাহিদার ঘাটতি দেখা দেয়। এই কারণে কি হয়? যে সমাজে বেকারত্ব ও অপূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হয়। এখন চিত্রে যে আমরা দেখিয়েছি, এখন সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান রেখার সাহায্যে যে কার্যকরী চাহিদা যে তত্ত্ব মানে অপূর্ণ নিয়োগের যে ভারসাম্য সেটাই দেখানো হয়েছে। এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অক্ষে আমরা সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান দেখিয়েছি। আচ্ছা, এক্স অক্ষে আমরা নিয়োগ, আয়, উৎপাদন দেখিয়েছি, এবং ওয়াই অক্ষে আমরা সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান দেখেছি। এখন এই অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা, এটা দুটোই কিন্তু ধনাত্মক। এটা দুটো বাম দিক থেকে ঊর্ধ্বগামী হয়েছে এবং এদের ছেদ বিন্দু হয়েছে ই বিন্দু। তাহলে ই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু অপূর্ণ নিয়োগের ভারসাম্য। হ্যাঁ, এবং এখানে ই বিন্দুতে কার্যকরী চাহিদা হচ্ছে ইওয়াই। ঠিক আছে, কেইন্সের মতে এই ই বিন্দুতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হয়। এখন আমরা কি যে ধরি, আমরা ধরেছি কিন্তু এটা ধরে নিলাম যে এফ হলো পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু। এখন আমরা চিত্রে এফ বিন্দুকে পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু বলছি, কিন্তু সমাজে এফ জি পরিমাণ কার্যকর চাহিদা কিন্তু রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের ডিমান্ড রেখাটা এফ বিন্দুর নিচে রয়েছে। হ্যাঁ, তো এখন তাহলে আমাদের কি হচ্ছে? এই এফ জি পরিমাণ কার্যকরী চাহিদার ঘাটতির কারণে কি হচ্ছে? আমাদের পূর্ণ নিয়োগের স্তর কিন্তু এফ বিন্দুতে ভারসাম্য অর্জিত হতে পারে না। হ্যাঁ, কারণ আমাদের ডিমান্ড কম। ঠিক আছে, এর ফলে সমাজে কি হচ্ছে? ওয়াই ওয়াই এফ, হ্যাঁ, এই পরিমাণ ওয়াই এফ পরিমাণ কি হচ্ছে? বেকারত্ব দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? কারণ এখানে আমাদের এফজি পরিমাণ কার্যকর চাহিদার ঘাটতির কারণেই আমাদের কি হচ্ছে? যে আমাদের পূর্ণ নিয়োগের স্তরে আমাদের ভারসাম্য অর্জিত হচ্ছে না। পূর্ণ নিয়োগের স্তরের আগেই ই বিন্দুতে আমাদের ভারসাম্য অর্জিত হচ্ছে। এটাই হচ্ছে কেইন্সের সাথে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের পার্থক্য। ওনারা পূর্ণ নিয়োগ দেখিয়ে ভারসাম্য বিন্দু দেখিয়েছেন, আর কেইন্স দেখাচ্ছেন যে না, কার্যকর চাহিদার কম থাকার কারণে, ঘাটতি থাকার কারণে আমাদের পূর্ণ নিয়োগের স্তরে আমাদের ভারসাম্য অর্জিত হচ্ছে না, তার আগেই আমাদের ভারসাম্য অর্জিত হয়েছে।
তাহলে আমরা মোটামুটিভাবে আজকে জানলাম যে ক্লাসিক্যাল অর্থনীতিদের আমাদের মজুরি ও মূল্যের নমনীয়তার কারণে মানে এগুলো কম বেশি করেও আমরা দেখলাম যে ভারসাম্য অর্জন দেখলাম, এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই, আরও আমরা দেখলাম যে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের সংযোগস্থলে আমরা দেখলাম ভারসাম্য। এখন আমরা অপূরণীয়ক অবস্থা কেইন্সের তত্ত্ব অনুযায়ী অপূরণীয়কের ভারসাম্যটাও আমরা আলোচনা করলাম মোটামুটিভাবে। আর আমরা কতগুলো জিনিস এখান থেকে জানলাম যে আমরা কি জানলাম, পূর্ণনিয়োগ অবস্থাটা কি, কার্যকর চাহিদাটা কোন জিনিসটা, এটা আমরা জানলাম, মূলধনের প্রান্তিক দক্ষতা কি, এগুলো আমরা সব মোটামুটিভাবে আজকে একটু আমরা জানতে পারলাম। তা আশা করি তোমরা একটু বাসায় সবাই ভালো করে দেখবে এবং তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। তো আজকে এইটুকুই রইল, আগামী ক্লাসে দেখাবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।